আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ছোট্ট ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এই 2.2 তে যে কণার গতিতত্ত্ব আছে আমরা এই ছোট্ট টপিকটিকেই শুধু পড়ব এবং পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করব সেই ভিডিওতে আমি এই ব্যাপন নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এই 2.2 অর্থাৎ কণার গতিতত্ত্ব এই ছোট্ট জিনিসটাকে অল্প সময়ে অনেক সুন্দর করে পড়ব। তো আমরা পড়া শুরু করি। তো সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এটা তো তোমরা সবাই জানো। সে যে পদার্থই হোক, সেটা হচ্ছে এই ক্ষুদ্র 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 এরকম কণা মিলে 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 একটা পদার্থ হয়েছে। সকল পদার্থই এই সেম জিনিস, সকল পদার্থই এই সেম জিনিস হচ্ছে ঘটে থাকে। এরপর দেখো, এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। এই এই যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটাকে কিন্তু আমরা এর আগেও বলেছি, পড়েছি। দেখো সেটা কোথায় ছিল, সেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ। এই যে দেখো, এই যে এখানে হচ্ছে এটাকে আন্তঃকণা আকর্ষণ বল বলা হয়েছে, ঠিক আছে। এই আন্তঃকণা আকর্ষণ বল যে জিনিস, এই আন্তঃকণা আকর্ষণ শক্তি এটা আসলে এই সেমি জিনিস, ঠিক আছে। ওই আন্তঃকণা আকর্ষণ বল যেটা, এই আন্তঃকণা আকর্ষণ শক্তিও সেটা। আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে। দেখো, যে কোনো একটা পদার্থ, আমি সবসময় ইটের উদাহরণ দিই, আমি এখনো ইটের উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। আমি একটু 3D তে আঁকি। ধরো এটা হচ্ছে একটা ইট। এই ইটের ভিতরে ক্ষুদ্র 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 কণা রয়েছে, ঠিক আছে। এরকম যে কোনো পদার্থই তুমি আনো না কেন, এর ভিতরে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকবে। এবং এই ক্ষুদ্র কণার একটা ধর্ম হচ্ছে এই কণা সবসময় কাঁপতে থাকে, ঠিক আছে। কাঁপা মানে বুঝো না, ভাইব্রেশন করতে থাকে। তোমাদের ফোনে যদি ভাইব্রেশন দেওয়া থাকে, দেখো না ওই ফোনটা একটু কাঁপে, ওই ধরনের কাঁপা, ওই ধরনের কাঁপতে থাকে। মানে এই কণাটা একটু এদিকে যায় আবার একটু এদিকে আসে, একটু এদিকে যায় আবার এদিকে আসে, এদিকে যায় এদিকে আসে, এদিকে যায় এদিকে আসে, ঠিক আছে। ওভারঅল কণাটা এক জায়গায় থাকে, কিন্তু সে একটু এইদিকে একটু এইদিকে এরকম, আবার এইদিকে 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 এইদিকে, মানে কোন দিকে যে কাঁপবে তার কোনো ঠিক নাই, বাট সে সবসময় কাঁপাকাঁপি করে। এখন দেখো, যদি কেউ কাঁপাকাঁপি করে মানে তার গতি আছে, আর যার গতি আছে তার মধ্যে কি থাকবে, তার মধ্যে থাকবে হচ্ছে এই গতি শক্তি, বুঝছো। আবার এই কণাগুলোর গতি শক্তিও রয়েছে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। শিক্ষার্থীরা এই সংজ্ঞাটা আসতে পারে যে এই আন্তঃকণা আকর্ষণ শক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি হচ্ছে, ধরো পদার্থে অনেক কণা রয়েছে, এই একটা কণা আর একটা কণাকে যে আকর্ষণ করে, এই আকর্ষণ শক্তি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। আর এই কণারা যে ভাইব্রেশন করে বা নড়াচড়া করে বা কাঁপতে থাকে, এই যে কাঁপা কাঁপে, এই কাঁপার জন্য এদের মধ্যে গতিশক্তি থাকে। এই দুইটা দেখো, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে ফেলো। যখন কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারে না। এই অবস্থায় পদার্থটি কঠিন হয়। অর্থাৎ যদি কোনো একটা পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তির মান অনেক বেশি হয়, তাইলে হবে কি, কণাগুলো অনেক কাছাকাছি থাকবে। আন্তঃকণা আকর্ষণ শক্তি মানে ওই পদার্থের একটা কণা আরেকটা কণাকে কি পরিমাণ বল দিয়ে টানে। এই যে এইটা একে, ধরো আমি দুটা কণার নাম দিই, এই কণার নাম দিলাম এ, এই কণার নাম দিলাম বি। এই এ বি কে কি বলে আকর্ষণ করে এবং বি এ কে কি বলে আকর্ষণ করে। দেখো, এই এ বলটি হচ্ছে বি কে আকর্ষণ করবে নিজের দিকে, আর বি বলটি এ কে আকর্ষণ করবে নিজের দিকে। অর্থাৎ প্রত্যেকে নিজের দিকে টানবে। প্রত্যেকটা কণার ক্ষেত্রে এটাই সেম, যে প্রত্যেকে নিজের দিকে টানবে। এখন যদি এরা নিজেদেরকে খুব বেশি জোরে টানে, ধরো একে অপরকে অনেক বেশি জোরে টানে, তাহলে তারা কি হবে, তারা হচ্ছে কাছাকাছি থাকবে। আবার তুমি উল্টা এটাও বলতে পারো, যদি তারা কাছাকাছি থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলের মান বেশি হবে। তুমি দুইটা যেটা বলবা সেটাই হবে, ঠিক আছে। ওকে, এরই। এখন যদি কাছাকাছি থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলের মান খুবই বেশি। আকর্ষণ বলের মান বেশি মানে হচ্ছে এদের, এরা চাইলেই এদেরকে, তুমি চাইলে এদেরকে একটা কণা থেকে আরেকটা কণাকে আলাদা করতে পারবা না, কারণ এরা কাছাকাছি রয়েছে, মানে এদের মধ্যে আকর্ষণ বলের মান অনেক বেশি, মানে এরা হচ্ছে কঠিন। ধরো দুইটা কণা হচ্ছে এ এবং বি, এরাই তুলনামূলক দূরে, মানে এদের মধ্যে আকর্ষণ বলের মান কম, মানে তুমি চাইলে এদেরকে আলাদা করতে পারো, মানে এরা হচ্ছে তরল। আর দুইটা কণা ধরো অনেক দূরে, একটা এখানে একটা এখানে, ঠিক আছে।
এদের মধ্যে আকর্ষণ বল তো দূরের কথা, কিছুই নাই। ধরো নামে কিছু একটা আছে বাট কামে কিছুই নাই, ঠিক আছে? মানে এদেরকে তুমি চাইলেই ফুমেরেই আলাদা করে ফেলতে পারো, তাইলে ওদের মধ্যে কোনো বলই নাই, মানে ওরা গ্যাসীয়, ঠিক আছে? তুমি চাইলে এদের অবস্থা পরিবর্তন করতে পারো। দেখো, কঠিন পদার্থে তাপ দেওয়া হলে পদার্থের কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে, ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। তুমি জানো নর্মালি প্রত্যেকটা কণা, যে কোনো পদার্থের প্রত্যেকটা কণা হচ্ছে কাঁপতে থাকে। এখন যদি তুমি তাপ দাও, ওই কণা কি করবে? আরো জোরে কাঁপা শুরু করবে। আরো জোরে যদি কাঁপা শুরু করে আরো জোরে যদি কাঁপা শুরু করে তাইলে কি হবে? তাইলে ওর মধ্যে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আকর্ষণ শক্তি কমে যাবে না? দেখো কিভাবে। ধরো এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এই কণাও এদিকে এদিকে কাঁপতিছে, এদিকে এদিকে কাঁপতিছে, এও এই এরকম কাঁপাকাঁপি করতেছে, ঠিক আছে? এখন নর্মালি এরা কাঁপাকাঁপি করতেছে, আবার এরা একে অপরকে আকর্ষণও করে। এরা একে অপরকে কি করে? আকর্ষণও করে। এখন যদি তুমি এদেরকে নিচের থেকে তাপ শক্তি দাও, ঠিক আছে, তাইলে হবে কি? এরা আরো জোরে জোরে কাঁপাকাঁপি করবে। এখন আরো জোরে 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 যদি কাঁপাকাঁপি করে তাইলে হবে কি? এদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা কমে যাবে, ঠিক আছে? কারণ এরা জোরে জোরে কাঁপাকাঁপি করতেছে। প্রথমে আস্তে আস্তে করতেছিল, তো এরা আস্তে আস্তে করতেছিল, আবার এরা আকর্ষণও করতেছিল, কিন্তু যখন জোরে জোরে করবে তখন করবে কি? তখন হবে কি? এরা আরো দূরে দূরে চলে যাবে, জোরে জোরে কাঁপা শুরু করবে, তাহলে এদের মধ্যে আকর্ষণ বলের মান কমে যাবে। কি বলছে দেখো, যদি তুমি তাপ দাও তাহলে আকর্ষণ শক্তি কমে যায় এবং কণাগুলো কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়। গতিশক্তি প্রাপ্ত হয় মানে কি? এরা আরো জোরে জোরে কাঁপতে থাকে, কারণ যত জোরে জোরে কাঁপবে তার গতিশক্তি তত বেশি হবে। পদার্থের এই অবস্থাকে বলা হয় তরল অবস্থা, ঠিক আছে? পদার্থের এই অবস্থাকে কি বলা হয়? তরল অবস্থা। দেখো, এখানে পদার্থের যে এই অবস্থাকে তরল অবস্থা বলা হয়, এটা আসলে অতটা আমারও মাথায় ধরে না, যেটা কিভাবে বলছে। ধরে না এটা তরল অবস্থা, কারণ দেখো, হইতে পারে কঠিন পদার্থে তুমি তাপ দিছো, এখন তাপ দেওয়ার পরে ওই পদার্থের কণাগুলো তাপ শক্তি গ্রহণ করছে, কাঁপতেছেও, কিন্তু তারা তরল হয় নাই, হইতেই তো পারে এরকম, তাই না? ধরো তুমি লোহায় তুমি তাপ দিছো, এখন লোহায় তাপ দিলেই কি সে তরল হবে? লোহায় কি তুমি তাপ দিলেই তরল হবে? লোহায় তাপ দিলে তরল হবে, কিন্তু ওইটার একটা লেভেল আছে যে এই পরিমাণ তাপ দিলে তারপরে সে তরল হবে। তাপ দিলেই তো সে তরল হবে না। তোমাদের বইতে এই সব জিনিসকে একটু ক্লিয়ার করে বলা উচিত ছিল, ঠিক আছে, যে কখন তরল হবে। আসলে তোমরা যেহেতু ছোট ক্লাসে, সেই হিসাবে এত বলেনি। যাই হোক, তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। আমি একটু একটু এই চিত্রগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। দেখো, এইখানে পাত্রে, এই যে এই পাত্রের ভিতরে এই যে এখানে একটা পদার্থ আছে, দেখো, এই পদার্থটা এই পাত্রে রাখা আছে, কিন্তু এই পদার্থর একটা নির্দিষ্ট আকার আছে, ঠিক আছে? এই পদার্থের একটা আয়তনও আছে, আবার এই পদার্থের তো ভর অবশ্যই আছে। এখানে লক্ষ্য করো, এখানে যে পদার্থটা রাখা আছে, এই পদার্থটা এই পাত্রে রাখা আছে, কিন্তু এই পদার্থের কোনো আকার নেই। এই পদার্থ এই পাত্রে রাখা আছে, তো এই পদার্থ এই পাত্রের আকারই ধারণ করছে, ঠিক আছে? আর এই পদার্থের তো অবশ্যই আয়তন আছে। এখানে দেখো, এর এর আসলে আয়তন আছে, কিন্তু এর আয়তন কিরকম হবে? এর আয়তন হবে, এখানে যে এই পদার্থটা যেই পাত্রের মধ্যে রাখা আছে বা যেইখানে রাখা আছে, ওর পুরো একটা এরিয়ায় ওর পুরো আয়তনে দখল করে দিব। ধরো এই যে কিছু কণা দেখছো, এই কিছু কণা এই পাত্রের মধ্যে রাখা আছে বা এই বক্সের মধ্যে রাখা আছে, এই কণাগুলো পুরো এই পাত্রটাকেই ভরে ফেলছে, মানে এর পুরো এরিয়া জুড়ে রয়েছে। এটাই হচ্ছে গ্যাসীয়, ঠিক আছে? গ্যাসীয় পদার্থকে তুমি যেখানে রাখবা, সে ওই পাত্রের বা ওই কন্টেনারের পুরো আয়তনকেই দখল করে ফেলবে। এটাই আসলে গ্যাসীয় পদার্থের ধর্ম। ওকে, গ্যাসীয় পদার্থকে তুমি যেই পাত্রে রাখবা, সে সেই পাত্রের আকার ধারণ করবে, সরি, সে সেই পাত্রের পুরো আয়তনকে দখল করে নেবে। গ্যাসীয় বা বায়বীয় পদার্থকে তুমি যেই পাত্রে রাখবা, সে সেই পাত্রের পুরো আয়তনকে দখল করে নেবে। ওকে, এই গ্যাসীয় পদার্থ অনেকটা হচ্ছে ওই যে ইসরায়েলের মতো, ফিলিস্তিন তাদের থাকতে দিছে, এখন সে হচ্ছে পুরো ফিলিস্তিনকে দখল করে নিতে চাচ্ছে। আচ্ছা, এরপর দেখো, তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। ওকে, তরল অবস্থায় পদার্থে আরো বেশি তাপ দেওয়া হলে কণাগুলো তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং একসময় গতিশক্তি বেড়ে এত হয়ে যায় যে কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি বেড়ে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। পদার্থের এই অবস্থাকে গ্যাসীয় অবস্থা বলা হয়। ওভারঅল তুমি যদি কঠিন পদার্থে তুমি যদি তাপ দাও, ঠিক আছে, কঠিন পদার্থে যদি তাপ দাও, তাহলে তার আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যাবে এবং
যে কণাগুলোর মধ্যে যে গতিশক্তি সেটা বেড়ে যাবে, ওভারঅল তাপ দিতে দিতে একসময় এটা হবে তরল, ঠিক আছে। এই তরল পদার্থে যদি তুমি আবার তাপ দাও, এদের আন্তঃকণা আকর্ষণ শক্তির মান আরো কমে যাবে এবং কণাগুলোর গতিশক্তি আরো বেড়ে যে একসময় এরা হয়ে যাবে গ্যাসীয়। এইটুকুই এখানের সারমর্ম, ঠিক আছে। তুমি যদি কঠিন পদার্থে তাপ দাও সে হয়ে যাবে তরল, এবং তরল পদার্থে তাপ দিলে হয়ে যাবে গ্যাসীয়। কঠিন পদার্থে তাপ দিলে কঠিন পদার্থের যে আন্তঃকণা আকর্ষণ শক্তি সেটার মান কমে যাবে এবং কণাগুলোর যে গতিশক্তি সেটা বেড়ে যাবে এবং তরল এবং সেটা তরলে রূপান্তরিত হবে। তরল পদার্থে যদি তুমি আরো তাপ দাও তাহলে ওই কণাগুলোর গতিশক্তি আরো বেড়ে যাবে এবং কণাগুলোর যে আন্তঃকণা আকর্ষণ শক্তি সেটা আরো কমে যাবে এবং একসময় সে গ্যাসীয় পদার্থে পরিণত হবে। ওকে, এটা আসলে এখানে সারমর্ম। এরপরে দেখো, গ্যাসীয় অবস্থায় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না, তাকে যে পাত্রে রাখা হয় কণাগুলো সেই আয়তনেই ছোটাছুটি করতে থাকে। অর্থাৎ তুমি তাকে যেই পাত্রে রাখবা ওই গ্যাসীয় পদার্থ ওই পুরো পাত্রের আয়তনকে দখল করে ফেলবে। এজন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনেই গ্যাসের আয়তন এতে পরিমাণ যাই হোক না কেন। অর্থাৎ তুমি যেইখানেই বা যেই পাত্রে গ্যাসীয় পদার্থ রাখবা, সেই গ্যাসীয় পদার্থ যতটুকুই হোক না কেন তাকে যেখানে রাখবা সে তার পুরো এরিয়াটাকেই দখল করে ফেলবে বা পুরো আয়তনটাকেই, পুরো ভলিউমটাকেই দখল করে ফেলবে। গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরো তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরো জোরে ছুটতে থাকবে এবং গতিশক্তি আরো বেড়ে যাবে, কিন্তু গ্যাসই থাকবে, গ্যাসের পরে আর কিছু হয় না, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমরা নেক্সট ভিডিওতে এই ব্যাপন নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।